যেভাবে চলছে মানে কালকে যদি এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির কিছু লোকের ডালাপালা ছেটে কিছু লোককে তাড়িয়ে কিছু লোককে দরকার হলে বিচার ব্যবস্থার হাতে সোপর্দ করে ব্যবস্থা হয়তো তাদেরকে অভিযুক্তই সাব্যস্ত করা দোষী সাব্যস্ত করার অভিযুক্ত থেকে তাদেরকে আস্থাটা ফিরে আসবে। অনির্বাণ অঙ্কন কথা বলা শুরু করেছিল একজন কৃতি মানে খুব মেধাবী ছাত্র হিসেবে বা একজন নেট কোয়ালিফাই করা ছাত্র হিসেবে, ও বলা শেষ করলো একজন বিজেপি নেতা হিসেবে। আমি বলছি অঙ্কন, তুমি এটা জানো না তা নয়, মানে যদিও আমি এই যুক্তি দিচ্ছি না বলেও তুমি যে যুক্তিটা দেওয়ার চেষ্টা করলে, মডেল কোড অফ কন্ডাক্ট ইমপ্লিমেন্টেড থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব সেই দপ্তরের মন্ত্রীরই থাকে। এক, যদি মডেল কোড অফ কন্ডাক্ট থাকাকালীন কলকাতায় পুকুর ভরাট হয় তার জন্য আমরা ববি হাকিমকেই প্রশ্ন করব, তার জন্য কেউ আমরা কোনো মানে পাড়ার ক্লাবের সেক্রেটারিকে প্রশ্ন করব না। এই গেল এক। যাকগে আমি যে কথাটা বলছি অনির্বাণ, দেখো অঙ্কন একটা কথা বললো যে এক্সাম মাফিয়া, তাই তো? এটা এক্সাম মাফিয়াদের কাজ। আচ্ছা, কুন্তল শান্তনু আমাদের রাজ্যে এমপ্লয়মেন্ট মাফিয়া, কিন্তু কুন্তল শান্তনুর কি ক্ষমতা ছিল যে বেআইনিভাবে লোককে চাকরিতে ঢোকানোর, যদি না তাদের মাথায়, তোমার ভাষায় তুমি যেটা তখন বলার সময় বিগবলের সামনে বলছিলে, কোনো রাজনৈতিক বাবা থাকতেন? এই প্রশ্ন তো এই টেবিলে বসে আমিও করেছি, অতীত অঙ্কনও করেছে। কুন্তল শান্তনু বা কারুর পক্ষে সিস্টেমকে করাপ্ট করার ক্ষমতা থাকে না যদি না সিস্টেমের ভেতর তার নিজের লোক থাকে। আজকে অঙ্কন যেটা বলছে ব্যবস্থা নেব না নেব, অঙ্কনের এই রাজ্যের নেতা এবং যিনি আমাদের দেশের এখন শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই ঘটনার সামনে আসার সঙ্গে সঙ্গে বলে দিয়েছিলেন যে আদৌ কোনো দুর্নীতিই ঘটেনি। উনি বলে দিয়েছিলেন, সরকারের একজন মন্ত্রী। আমি 3 নম্বর একটা কথা বলছি অনির্বাণ, আচ্ছা কেমন লাগতো বলো তো আমাদের যদি দেখা যেত টেট পরীক্ষার দুর্নীতির তদন্তের দায়িত্ব প্রাইমারি কাউন্সিলের চেয়ারপারসন মানিক ভট্টাচার্যকে দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলতেন যে মানিক ভট্টাচার্য এবার টেট দুর্নীতি তদন্ত করবে, ব্যাপারটা যেরকম দাঁড়াতো। নরেন্দ্র মোদী যখন গত 12 তারিখ ঘোষণা করলেন যে প্রদীপ যোশী বলে যে লোকটা এখন এনটিএ, শব্দ হয়ে গেল এনটিএ, যদিও এনটিএও আমাদেরকে মাথায় রাখতে হবে সংস্থার হাতে দিয়ে দিলাম বলতে যে এতটা ডিটেলসে খবর রাখেন না তার হয়তো মনে হবে যে এটা কোনো বেসরকারি সংস্থা, তা তো নয়। এনটিএও তো সরকারেরই একটা এজেন্সি। এনটিএ যেমন এর আগে সিবিএসই নেট করতো, আজকে এনটিএ। প্রদীপ যোশী যে লোকটা এনটিএ চেয়ারপারসন এবং তার চেয়ারপারসন হয়ে থাকা অবস্থায় নিটের দুর্নীতি হলো, নেটের দুর্নীতি হলো, নিটের দুর্নীতির ক্ষেত্রে তদন্তের দায়িত্ব, তখন নেটের স্ক্যামটা তখন সামনে আসেনি, তদন্তের দায়িত্ব হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার সেই প্রদীপ যোশীকেই দিয়ে দিলেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় মানিক ভট্টাচার্যকে দায়িত্ব দিতেন তদন্ত করার, তাহলে অঙ্কন এই টেবিলে বসে যে যে কথা বলতো তার বিরুদ্ধে আমি আশা করবো এক্ষেত্রেও অঙ্কন তার থেকে আলাদা কিছু বলবে না। দেখো দেখো অনির্বাণ, একটা আমরা সবাই এটা জানি, নেট আমাদের দেশে একটা সময় সিবিএসই নিত। এই প্রদীপ যোশী 2014 সালে ক্ষমতায় এসে যাকে একদম, এবং খবরের কাগজের রিপোর্ট থেকে আমি বলছি, আরএসএস এর রেকমেন্ডেশনে যাকে এনটিএ চেয়ারপারসন করা হয়েছে, তাতে আমি কোনো দোষ দিচ্ছি না। সে যদি আজ যদি সিপিএম দেশের সরকার তৈরি করতো, নিশ্চয়ই বামপন্থী কাউকেই, কোনো একাডেমিশিয়ানকেই দায়িত্বে আনা হতো, তখন তো বিজেপির লোককে আনা হতো না। বিজেপি ক্ষমতায় এসছে, তারা আরএসএস এর কাউকে একজনকে মাথায় বসিয়েছেন। আমার সেখানে আমি ওই অর্থে সমালোচনা করছি না যে তোমরা কেন আমাদের লোককে না নিয়ে তোমাদের লোককে নিয়েছো, ওরা ওদের লোককেই নেবে, কিন্তু তার যোগ্যতা এবং তার সততার প্রতি তো বিজেপিকে অন্ততপক্ষে আস্থা রাখতে হবে, নিঃসন্দিহান হতে হবে। 2014 সালে ওই লোকটাকে এনটিএর মাথায় বসিয়ে যে সিবিএসই এত বছর ধরে নেট এক্সাম নেয় আমাদের দেশে, সেই সিবিএসইকে সরিয়ে তার হাত থেকে নেটকে সরিয়ে এনে এনটিএর হাতে দেওয়া হলো। আজকে এত বড় একটা দুর্নীতি হলো। দেখো আমি আমার কথাটাকে শেষ করছি এটা বলেই, যে এখানে বলছে অঙ্কন তদন্ত করবো, এই করবো, সেই করবো, আজকে ওখানে সুকান্ত মজুমদার বলছেন কোনো দুর্নীতি হয়নি, আর বিজয় কুমার বিহারের উপমুখ্যমন্ত্রী, বিজেপি সরকার মানে বিজেপির উপমুখ্যমন্ত্রী, ওখানে বিজেপির জোট সরকার চলছে ওখানে, তিনি বলছেন এখন তেজস্বী যাদবকে বলছেন যে এদের চক্রান্ত থাকতে পারে। তাই যদি হয়ে থাকে, বিহারের সরকারও আপনারা চালাচ্ছেন, দেশের সরকারও আপনারা চালাচ্ছেন, গ্রেপ্তার করুন তেজস্বী যাদবকে, কে বারণ করেছে? প্রশ্ন করুন। আমার আশঙ্কার জায়গাটা কি জানো তো? আমি দেখো একটা ছোটো ভাই বসে আছে আমাদের সামনে, আমি খুব আন্তরিকভাবে একটা কথা বলছি, কেউ ধরো বাচ্চা ছেলে মেয়ে তো এরা, আমরাও কয়েকদিন আগে এই বয়সটা বার করেছি। আজকে একটা 16, 17, 18, 19 বছর বয়সী ছেলেমেয়েরা যদি এই সিস্টেমটার মধ্যে এই এত অল্প এই বয়সে এসে পড়তে হয় না, কাউকে সিস্টেমটার ফলে ভিক্টিমাইজড হতে হচ্ছে। আমি পরিশ্রম করে রাত জেগে শরীর খারাপ করে পরীক্ষা দিয়েছি, তারপরে আমার প্রতি একটা অন্যায় হচ্ছে। কেউ অত সংখ্যায় কম তারা কিনা সিস্টেমটার ফলে বেনিফিটেড হচ্ছে। পড়াশোনা করলাম না, কিছু করলাম না, কিন্তু বাবার টাকা আছে, মায়ের টাকা আছে, 30 লাখ টাকা দিয়ে দিলাম, আমি আমার একটা জায়গায় ঢুকে গেলাম। এটা আমি খালি নেট বা নিটের ক্ষেত্রে বলছি না, এটা প্রাইমারির ক্ষেত্রে সত্যি। সেকেন্ড, আমাদের যা স্ক্যাম হয়েছে আমাদের রাজ্যে, কি নিটের ক্ষেত্রে কি হয়, 16, 17, 18, 19 বছর বয়সী ছেলেমেয়েরা না, যদি জীবনটা শুরুর সময় তাদেরকে এই একটা করাপশনের মধ্যে দিয়ে যেতে হয় না, ভিকটিম হতে হয় অথবা পারপেট্রেটর হতে হয়, এরা তো আগামী দিনে প্রফেশনাল হবে, এরা তো সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব সামলাবে। মানে তাদের নিজেদের না মূল্যবোধের একটা বিরাট ধাক্কা। আজকে যদি 18 বছর বয়সে আমাকে দেখতে হয় যে আমি পড়াশুনো করে প্রাণপাত করেও আমার কোনো লাভ নেই, যার বাপ মার টাকা আছে
সেই ওইটা পাবে, আমি পরিশ্রম করেও পাবো না। কালকে যখন 30-35 বছর বয়সে পৌঁছে আমি যখন একটা দায়িত্ব সামলাবো যে কোনো জায়গায়, তোমার মতো যদি সে সাংবাদিকও হয়, সে টাকা নিয়ে সংবাদ পরিবেশন করবে। সে যদি একজন মনে করো সিভিল ইঞ্জিনিয়ার হয়, সে পয়সা নিয়ে বিল্ডিং এর প্ল্যান স্যাংশন করবে। মুশকিলটা কি হচ্ছে, মানে তার তো মানে ভ্যালু সিস্টেমটাই তৈরি হয়ে যাচ্ছে এরকম ভাবে যে টাকা দিয়ে হচ্ছে সমাজে সবকিছু কেনা যায়। এইটা কিন্তু সবচেয়ে বড় ক্রাইসিস। আমি অঙ্কনের কাছে আসবো, তারপর সজল বাবুর কাছে। না, প্রথম কথা বলি যে যদি এইখানে কোনো তথাকথিত রাজনৈতিক হাত থেকে থাকে, শাসক দলের হাত থেকে থাকে, শাসক কেন, বিরোধীও না শাসক, আমি বলছি শাসক দলের হাত থেকে থাকে, যেটা শতরূপদা ইন্ডিকেট করার চেষ্টা করলেন, তাহলে যখন পিএসসিতে কেরলে দুর্নীতি হয়েছে, তাহলে কি শতরূপদা মনে করেন যে কেরল পিএসসি ওখানকার মানে মুখ্যমন্ত্রী কন্ট্রোল করেন, তাহলে ওখানে যিনি মুখ্যমন্ত্রী, সিপিএম এর মুখ্যমন্ত্রী আছে, তিনি এই করাপশনের সাথে যুক্ত? বা যদি আজকে বলেনি আমি, বা ক্লাস 12-এর প্রশ্নপত্র ফাঁস হয়েছে এই বছর কেরলে, তাহলে তার সাথে কি শিক্ষামন্ত্রক যুক্ত? সেটাকে তো বলা হয়েছে এটা টেকনিক্যাল ইস্যু, এখানে এদেরকে বিভিন্ন লোককে গ্রেফতার করা হয়েছে। একটা দুর্নীতি হয়েছে মানেই তাতে শাসক দলের কেউ যুক্ত রয়েছে, এটা দায়িত্ব নিয়ে বলা যায় না। কিন্তু আমরা তো এই স্বচ্ছতাটা রাখছি যে শাসক বিরোধী যার বিরুদ্ধে মনে করেন, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মনে করেন, কোর্ট যদি মনে করেন সিবিআইকে দিয়ে, পশ্চিমবঙ্গ পুলিশকে দিয়ে, কেরল পুলিশকে দিয়ে, যার বিরুদ্ধে তদন্ত করতে চান তদন্ত করুন। পড়ুয়াদের স্বার্থ নিয়ে আমরা কোনো সমঝোতা করতে চাই না, এবং দুর্নীতি যে আমরা রেয়াত করব না, সব থেকে আমি বলিনি সব থেকে আমরা যে দুর্নীতি রেয়াত করব না, আমরা সেই আইন এনেছি। বুঝলাম, কিন্তু অঙ্কন যিনি যার নেতৃত্বে একটা কথা শতরূপ তুলেছিলেন, যার নেতৃত্বে এনটি এখন কাজ করছে এবং তার নেতৃত্বে এনটি এর এই কলঙ্কজনক অধ্যায়, তাকে শপথে রেখে দেওয়ার কারণটা কি? তিনি তার পদে বহাল তদন্তের দায়িত্ব দিয়েছেন। এক সেকেন্ড, না তার তদন্ত নয়। যদি সিবিআই চার্জশিট আপনি এখনো বেরোয়নি, যদি আপনি প্রাথমিক গিয়ে বলেন, তার আওতায় কিন্তু সেই ব্যক্তিকেও রাখা হয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। সিবিআই সেটা বলে আগে তাকে সরিয়ে দেওয়া দরকার না, চার্জশিট ফর্ম করা হবে বললাম আমি। তুমি সেটা জানো না? পরিষ্কার সিবিআই ফর্ম করা হবে। দাদা এক সেকেন্ড কথাটা বলুন। যে যাদের বিরুদ্ধে আজকের দিনে আপনারা আঙ্গুল তুলছেন, আপনি বলছেন তদন্ত তার বিরুদ্ধে, নিজে বলেছেন যদি আমাকে ইন্টারোগেশন ফেস করতে, আমি ইন্টারোগেশন ফেস করব। ঠিক বুঝলাম, দুটো কথা একদম সংক্ষেপে, তারপর আমার উত্তরও যতক্ষণ দিয়েছে আমি তার অর্ধেক সময় নেব না। আমি বলছি, প্রথম কথা হচ্ছে যদি দেখা যেত যে কেরালায় কোনো দুর্নীতি বা কোনো কিছুর অভিযোগ আসার পরে আদালত বলে দিল যে প্রক্রিয়াকে বাতিল করতে হবে, গ্রেস নম্বর ফেরত দিতে হবে, কিন্তু কেরালার সরকারের মন্ত্রী বলছেন যে আদৌ কোনো আদালতের রায় আমরা মানব, কিন্তু কোনো দুর্নীতি হয়নি, এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই বোর্ডের চেয়ারপারসনকেই সেই বোর্ডের দুর্নীতি তদন্ত করার দায়িত্ব দিত কেরল সরকার, তাহলে হ্যাঁ প্রমাণিত হতো যে কেরল সরকারেরও এখানে যোগসাজশ আছে। শেষ করে নাও, এবার ওই ঘন্টাতেই আসছি। এবার শুনে নাও, আমি তোমার মাঝখানে বলিনি তো, শুনে নাও এবার এখানেই আমার বক্তব্য হচ্ছে, তাহলে ভাই সিবিআই কেন তদন্তটা করবে? পশ্চিমবঙ্গ পুলিশের কোনো যোগ্যতা নেই এমন নয়, পশ্চিমবঙ্গ পুলিশের কোনো ক্ষমতা নেই এমন নয়, কিন্তু যখন দুর্নীতির অভিযোগ পশ্চিমবাংলায় উঠেছে, যে কথা সিপিএম বলেছে একই কথা বিজেপি বলেছে, এবং আমরা ধারণা সঠিক কথাই বলেছি যে যেহেতু রাজ্যের সরকার দুর্নীতি করেছে, তাদের পরিচালিত পুলিশ এখানে সৎভাবে তদন্ত করবে না, তাহলে অঙ্কনের কেনই বা একটা প্রশ্নাতীত আস্থা থাকবে না সিবিআই চার্জশিটের ওপর? কেননা যে মোদী সরকারের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দপ্তর থেকে দুর্নীতিটা হয়েছে, সেই মোদী সরকারের সিবিআই তদন্ত করবে, তাহলে কেন আজকে এখানে জুডিশিয়াল ইনকোয়ারি হবে না? কেন এখানে আপনাদের বিকাশ বাবুকে পাঠান সুপ্রিম কোর্টে, বলুন যে কেরল পুলিশ তদন্ত করবে? তুমি বিজেপি নেতার মতো কথা বলছো। না আমি তো বিজেপি নেতার মতো কথা বলবো। আপনি বলুন, আপনি ছাত্র নেতার মতো, আপনি তাহলে বিকাশ শুরুটা করেছিলেন ছাত্র নেতার মতো। যাবে বিকাশ যাবে, ওটা যাবে, ওটা যাবে। কেরল পুলিশ, আরে ভাই তোমার কি যুক্তির অভাব হচ্ছে? তুমি মাঝখানে বলছো কেন? তুমি তো শুরুটা এরকম ভাবে করোনি, মাঝখানে বলছো না। আমি তো মাঝখানে বলিনি, সবাই যদি তোমার মাঝখানে বলে তোমার অসুবিধা হবে না, করো না এটা। আমি বলছি এই যে অঙ্কনের এই যে উত্তরটা, যে তাহলে বিকাশ ভট্টাচার্যকে বলুন এটার বিরুদ্ধে মামলা করতে, এটা কিন্তু বিজেপি নেতা অঙ্কনের উত্তর। এটা কিন্তু যেভাবে শুরু করেছিল নেট কোয়ালিফাই করা একজন মেধাবী ছাত্রের উত্তর, কিন্তু থাকলো না। আমার পরিষ্কার একটা ফান্ডামেন্টাল জায়গা থেকে প্রশ্ন, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের উপর আমরা আস্থা না রাখি, তাহলে মোদী সরকারের বিরুদ্ধে ওঠা একটা অভিযোগের তদন্ত সিবিআই সৎভাবে করবে, এই আস্থাটা কেন অঙ্কনই বা রাখবে? কেন এখানে জুডিশিয়াল ইনকোয়ারি হবে? হয়ে গেছে তো আমার আস্থা রাখার প্রশ্ন নয়, আমার আস্থা রাখার প্রশ্ন নয়। কোর্ট যদি মনে করে যে কোর্টের আস্থা রয়েছে সিবিআই এর উপর, তাহলে কোর্টের রায়টা আসুক, তাহলে যা হবে হবে। তাহলে আর কথা বলতে হচ্ছে কেন? শুধুমাত্র তোমার কেরলের দুর্নীতির তদন্ত কেরলের পুলিশ করলে খুব ভালো। আরে কেরলের পুলিশ সিবিআই করে তদন্ত শুরু করে, এই হিপোক্রেসিটা থেকে বেরিয়ে আসো, এই হিপোক্রেসিটা থেকে বেরিয়ে আসো। পিনারাই বিজয়ন বলেছে পিনারাই বিজয়ন প্রথম বলেছে যে আমাদের
কি? তদন্ত হচ্ছে কেন তাহলে? লাভলিন মামলা তদন্ত তো সিবিআই করেছিল, ক্লিন চিট দিয়েছে। কেরালায় তোমায় কটা উদাহরণ দেবো? লাভলিন মামলা তদন্ত তো কোনোটাই ক্লিন চিট নেই। অঙ্কন শতরূপ, লাভলিন বা সোনা পাচার খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আজকে আমরা তার থেকেও বড় দুর্নীতি, যে দুর্নীতিতে একটা জাতির মেরুদণ্ড মানে শিক্ষাকে মেরুদণ্ড বলা হয়, সেটা ভেঙে যেতে পারে, সেটা নিয়ে আলোচনা করছে। এবং সেটাও চিকিৎসাশাস্ত্র পড়বে, চিকিৎসক হবে ভবিষ্যতে এমন ছাত্রদের বাছাই করা নিয়ে পরীক্ষার দুর্নীতি। আমি মণিশঙ্কর বাবু আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমি সজল বাবু অনেকক্ষণ অপেক্ষা